হ্যালো এভরিওয়ান, আখড়া স্টাডিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমরা শিখব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইংরেজি বই ব্লসমসের নতুন সিলেবাসের প্রথম অধ্যায়, দ্য বুক অফ নেচার বা প্রকৃতির বই। ভাবো তো, ক্লাসরুমের 4 দেওয়ালের বাইরে এই যে বিশাল সবুজ পৃথিবী, এরও কিন্তু একটা নিজস্ব গল্প আছে। চলো সেই গল্পটাই আজ একটু অন্যভাবে জেনে নিই। ঠিক আছে, চলো এক নজরে দেখিনি আজ আমাদের এই অ্যাডভেঞ্চারে কি কি থাকছে। প্রথমে আমরা জানব পৃথিবীর প্রাচীন ইতিহাস, তারপর প্রকৃতির বই, একটা ছোট্ট নুড়ি পাথরের রোমাঞ্চকর যাত্রা, কিছু দরকারি শব্দ ও ব্যাকরণ, আর সবশেষে কিভাবে চমৎকার চিঠি লিখতে হয়। তো শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে, পৃথিবীর প্রাচীন ইতিহাস, একদম মানবজাতির শুরুর আগের কথা। আচ্ছা, আমরা কি জানি আমাদের এই পৃথিবী ঠিক কতটা পুরনো? মানে 100-200 বছর নয়, এই পৃথিবী কিন্তু লক্ষ লক্ষ বছরের পুরনো। একদম শুরুর দিকে কেমন ছিল জানো? চারদিকে শুধু ফুটন্ত লাভা আর লাল কমলা রঙের আগ্নেয়গিরি। এতটাই গরম ছিল যে কোনো মানুষ, প্রাণী বা এমনকি একটা ছোট্ট গাছেরও বেঁচে থাকা রীতিমতো অসম্ভব ছিল। জাস্ট চোখ বন্ধ করে একবার ওই রুক্ষ জ্বলন্ত পরিবেশটার কথা ভাবো। আর এই ব্যাপারটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে পণ্ডিত জওহরলাল নেহরুর লেখায়। তিনি লিখেছেন, মানুষ আসার আগে কেবল প্রাণী ছিল, এবং প্রাণীদের আগে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো ধরনের প্রাণের অস্তিত্বই ছিল না। সত্যিই তো, বিজ্ঞানীরা আর মাটির তলায় লুকিয়ে থাকা ফসিলগুলো আমাদের ঠিক এই অবিশ্বাস্য গল্পটাই শোনায়। কিভাবে ওই জ্বলন্ত পৃথিবী থেকে ধীরে ধীরে প্রাণের স্পন্দন শুরু হলো, সেটা ভাবলেই গায়ে কাটা দেয়। এবার চলে আসছি দ্বিতীয় অধ্যায়ে, প্রকৃতির বই, যেখানে আমরা পাথর পড়তে শিখব। এখন প্রশ্ন হলো, যখন মানুষই ছিল না তখন ইতিহাসটা লিখল কে, আর জানবই বা কিভাবে? এর উত্তরটা খুব সোজা, এই চারপাশের পাথর, পাহাড় আর নদী। লেখক এখানে একটা দারুণ শব্দ ব্যবহার করেছেন, ফ্যাসিনেটিং বা ফ্যাসিনেটিং। এর মানে হলো ভীষণ আকর্ষণীয় বা মনোমুগ্ধকর। একবার ভেবে দেখো, লাইব্রেরির পুরনো বই না পড়ে কেবল চারপাশের পাহাড় আর পাথর থেকে পৃথিবীর ইতিহাস জানাটা কি কোনো জাদুকরী রূপকথার চেয়ে কম কিছু? একদমই না, এটা সত্যিই ফ্যাসিনেটিং। আসল কথাটা হলো, মানুষের লেখা বইয়ের একটা বড় লিমিটেশন আছে। মানুষ আসার আগের গল্প তো আর মানুষ লিখতে পারবে না, তাই না? কিন্তু প্রকৃতির এই বিশাল বইয়ে কোনো লিমিটেশন নেই। সে তার নিজের ভাষায় পাথর, জীবাশ্ম আর তারাদের মধ্যে সৃষ্টির আদি ইতিহাস লিখে রেখেছে। আমাদের শুধু প্রকৃতির এই নিজস্ব বর্ণমালাটাকে একটু চিনে নিতে হবে। আর প্রকৃতির এই বর্ণমালা শিখতে গিয়েই আমরা এখন জানব তৃতীয় অধ্যায়ের গল্প, একটা নুড়ির রোমাঞ্চকর যাত্রা, পাহাড় থেকে একেবারে সমুদ্র পর্যন্ত। এই রুদ্ধশ্বাস গল্পের হিরো হল একটা পেবেল বা নুড়ি পাথর। নুড়ি মানে ওই যে নদীর ধারে দেখা যায় না, একদম গোলগাল, মসৃণ, চকচকে ছোট ছোট পাথর। কিন্তু এই ছোট্ট নুড়িটা কি প্রথম থেকেই এত মসৃণ আর সুন্দর ছিল? একেবারেই না। এর পেছনে একটা বিশাল লড়াইয়ের গল্প আছে। চলো টাইমলাইন ধরে দেখি ব্যাপারটা ঠিক কিভাবে ঘটে। প্রথম দিন সে হয়তো পাহাড়ের কোনো বিশাল এবড়ো-খেবড়ো পাথর থেকে ভেঙে পড়েছিল। তখন তার গা ভর্তি তীক্ষ্ণ কোণ। তারপর বৃষ্টির জলে ধুয়ে এসে পড়ল একটা পাহাড়ি স্রোতে। সেখান থেকে ধাক্কা খেতে খেতে ছোট্ট নদী হয়ে একেবারে বড় নদীতে। বছরের পর বছর নদীর তলদেশে গড়িয়ে গড়িয়ে অন্যান্য পাথরের সাথে ঘষা খেয়ে তার ওই রাফ কোণগুলো একদম মসৃণ হয়ে গেল। আর শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্রোতে বইতে বইতে সে একসময় সমুদ্রের তীরে পৌঁছে বালির একটা ছোট্ট কণায় পরিণত হল। মানে ভাবা যায়, কি অবিশ্বাস্য একটা জার্নি। আর এই দীর্ঘ জার্নির শেষটা কিন্তু দারুণ আনন্দের। ওই ছোট্ট নড়িটা যখন বালিতে পরিণত হয়, তখন তার হাজার হাজার ভাই বোনের সাথে মিলে তৈরি করে একটা চমৎকার সমুদ্র সৈকত, যেখানে রৌদ্রোজ্জ্বল দিনে ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে ছুটোছুটি করে, মনের আনন্দে বালির দুর্গ বানায়। পাহাড়ের একটা রুক্ষ পাথর কিভাবে বাচ্চাদের নির্মল আনন্দের কারণ হয়ে ওঠে, সেটাই কিন্তু প্রকৃতির সবচেয়ে সুন্দর গল্প। প্রকৃতির এই দারুণ গল্প থেকে এবার আমরা ঢুকছি আমাদের চতুর্থ অধ্যায়, শব্দ এবং ব্যাকরণ, যেখানে আমরা ভাষার গঠন নিয়ে আলোচনা করব।
পৃথিবীর ভাষা তো জানলাম, এবার আমাদের নিজেদের ইংরেজি ভাষাটাও একটু ঝালিয়ে নেওয়া যাক। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, পজেসিভ অ্যাডজেক্টিভস আর পজেসিভ প্রোনাউন্সের পার্থক্য। খুব সোজা করে বলি, যখন আই থেকে মাই হয়, যেমন ধরো দিস ইজ মাই বুক, তখন সেটা অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনের ঠিক আগে বসছে। কিন্তু যখন আমরা বলি দিস বুক ইজ মাইন, তখন মাইন হলো প্রোনাউন, কারণ এটা একদম একা বসছে। একইভাবে উই থেকে আওয়ার এবং আওয়ার্স, ইউ থেকে ইয়র এবং ইয়র্স। এই ছোট্ট ট্রিকটা মনে রাখলেই ইংরেজি গ্রামার একদম জলের মতো সোজা। এবার চলো দেখি অ্যাপস্ট্রফি বা ঊর্ধ্বকমার ব্যবহার। পণ্ডিত নেহরুর লেখাতেই এর 4টে দারুণ ব্যবহার আমরা দেখতে পাই। প্রথমত, কোনো অক্ষর বাদ দেওয়া বোঝাতে, যেমন ডু নট থেকে ডোন্ট। দ্বিতীয়ত, অক্ষর বা সংখ্যার প্লুরাল বা বহুবচন বোঝাতে, যেমন 2/4। তৃতীয়ত, অধিকার বোঝাতে, যেমন আমাদের পাঠ্যই আছে আর্থস আর্লি স্টোরি বা পৃথিবীর আদি গল্প। আর চতুর্থত, সংক্ষিপ্ত রূপ তৈরি করতে, যেমন আই হ্যাভ থেকে আইভ। রুলগুলো বেশ সোজা, তাই না? গ্রামার তো হলো, এবার একটু মজার ছলে কিছু বিপরীত শব্দ বা অপোজিটস প্র্যাকটিস করে ফেলি। আর্লি বা সকাল সকালের উল্টো হলো লেট বা দেরি। হ্যাপির উল্টো স্যাড। স্মুথ বা মসৃণের উল্টো রফ বা রুক্ষ। ফাউন্ড মানে পাওয়া আর লস্ট মানে হারিয়ে যাওয়া। আর সাবট্র্যাক্ট বা বিয়োগ করার বিপরীত হলো অ্যাড বা যোগ করা। আশা করি এগুলো সবারই মনে আছে। এবার আমরা চলে এসেছি একদম শেষ পর্বে, পঞ্চম অধ্যায়। চলো চিঠি লেখা শিখি। পণ্ডিত নেহেরু তো জেলে বসে তার মেয়ে ইন্দিরাকে এই দারুণ গল্পগুলো চিঠিতে লিখেছিলেন। তো আমাদেরও তো একটা সুন্দর চিঠি লেখা শিখতে হবে, তাই না? একটা পারফেক্ট ব্যক্তিগত চিঠি লেখার মূলত 6টা ধাপ থাকে। মন দিয়ে শোনো। 1, একদম ওপরে ডান দিকে লেখকের ঠিকানা। 2, ঠিক তার নিচেই তারিখ। 3, বাঁ দিকে থাকে সম্ভাষণ, যেমন ডিয়ার ফ্রেন্ড। 4, এরপর চিঠির মূল অংশ বা বডি, যেখানে আসল গল্পটা থাকবে। 5, নিচে ডান দিকে বিদায় নেওয়া, যেমন ইয়ার্স লাভিংলি। এবং 6, একেবারে শেষে নিজের নাম বা সিগনেচার। ব্যাস, এই ফরম্যাটটা মনে রাখলেই চিঠি লেখা কমপ্লিট। তাহলে এবার একটু প্র্যাকটিস হয়ে যাক। বইয়ের অ্যাক্টিভিটি 14তে বলা আছে, সম্প্রতি যাওয়া একটা ছোট ট্যুর সম্পর্কে বন্ধুকে চিঠি লিখতে হবে। এই 6টা ধাপ ফলো করে বন্ধুদের কাছে নিজের ভ্রমণের রোমাঞ্চকর গল্প লিখে ফেলা যেতে পারে। কোথায় কোথায় যাওয়া হয়েছিল, কি কি দেখা হলো, সব জানিয়ে দেওয়া যায়। মনে রেখো, ওই ছোট্ট নুড়িটার মতো আমাদের নিজেদের জীবনের গল্পগুলোও কিন্তু লিখে রাখার মতোই ইম্পর্ট্যান্ট। আজকের এই পাঠ শেষ করার আগে একটা কথা খুব করে মনে পড়ছে। একটু ভেবে দেখো তো, পাহাড় থেকে গড়িয়ে পড়া একটা সাধারণ ছোট্ট নুড়ি যদি আমাদের লক্ষ লক্ষ বছরের এত জাদুকরী গল্প শোনাতে পারে, তাহলে আজ আমাদের পায়ের নিচের এই মাটি, চারপাশের এই প্রকৃতি আমাদের জন্য আরও কত অবিশ্বাস্য গল্প লুকিয়ে রেখেছে। জাস্ট একটু কৌতূহলী হতে হবে আর চোখ কান খোলা রাখতে হবে। আমাদের সাথে শেখার এই চমৎকার জার্নিতে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি প্রকৃতির ইতিহাস আর গ্রামারের এই আলোচনা সবার খুব ভালো লেগেছে। যদি আজকের এই পর্ব থেকে নতুন কিছু শেখা হয়ে থাকে আর মজা পাওয়া গিয়ে থাকে, তবে অবশ্যই আখড়া স্টাডি বা একে এছাড়া স্টাডি ইউটিউব চ্যানেলটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে এই পর্বটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকুন। আগামীতে এমন আরও অনেক দারুণ বিষয় নিয়ে আমরা ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত প্রকৃতির বই পড়তে থাকি আর নতুন কিছু শিখতে থাকি। বিদায়।